আচ্ছা, ওকে। আমরা নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে সেটা রান করব। রান করার পরে আমরা জানি নোটপ্যাড প্লাস প্লাস এখানে কোডিং করতে হয়, তাই তো? গতকালকে আমরা শিখছিলাম এইচটিএমএল ট্যাগ সম্পর্কে। আসলে এইচটিএমএল এর টোটাল প্ল্যাটফর্ম যদি কথা বলি বা এইচটিএমএল যদি ব্যবহার করি, মূলত এই ট্যাগের মাধ্যমে মূলত ফরম্যাটিং গুলো হয়। আর এইচটিএমএল এর অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে। ফরম্যাটিং ট্যাগ বলতে আমরা বুঝি একটা লেখাকে ওয়েবসাইটে সুন্দর মতো মানে সাজাই গুজাই উপস্থাপন করার জন্য যে ট্যাগ গুলো ব্যবহার করা হয় তাকে মূলত টেক্সট মানে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। তো এরকম অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আলোচনা করব। আর ট্যাগ ব্যবহার করার সিস্টেমটা কি গতকালকে আমি দেখাইছিলাম আপনাকে। যে একটা ফরম্যাট আছে বা একটা নিয়ম আছে, তাই তো? ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা যদি মনে রাখেন, অনেকে কি করে ট্যাগ গুলো মুখস্থ করে। আসলে মুখস্থ করার দরকার নাই। HTML একটা সহজ একটা জিনিস, এটা জাস্ট প্র্যাকটিস করলে আপনি আয়ত্তে হয়ে যাবে। আর এটা বিশেষ করে আমাদের যে ইংলিশ ভাষা বা যেভাবে আলোচনা করি বা কথা বলি এই ভাষার সাথে মিল আছে। কিরকম মিল আছে? যেমন শিরোনামের জন্য ইংরেজি বলে হেডিং, হেডিং এর জন্য হেডিং এর এইচটা ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা পি ব্যবহার করি। এরকম জাস্ট মিল আছে, ঠিক আছে? যে কারণে আপনাদের অত বেশি কষ্ট করতে হবে না। আমাদের ট্যাগ যেমন বিভিন্ন ট্যাগের নাম থাকতে পারে। গতকালকে দেখাইছিলাম ট্যাগের নাম যদি থাকে রহিম, একটা লেখার নিয়ম কি? ট্যাগটা মূলত দুই ধরনের হয়। হ্যাঁ, একটা হলো সিঙ্গেল ট্যাগ, একটা ডাবল ট্যাগ। আমি অনেক জিনিস আছে আপনাদের সহজে বোঝানোর জন্য দেখা যায় হয়তো কম্পিউটারের মানে প্রোগ্রামিং এর ভাষায় না, যাতে আপনারা ইজি ভাবে বুঝেন এরকম কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করব যাতে সহজে বুঝতে পারেন। তো ট্যাগ কয় ধরনের? দুই ধরনের। অর্থাৎ যে ট্যাগটার শুরু আছে এবং শেষ আছে, মানে ক্লোজিং আছে, মানে একটা জিনিস শুরু হইলে ওটা আবার ক্লোজিং আছে। তো এই ধরনের ট্যাগকে আমরা ডাবল ট্যাগ বলি বা কন্টেন্ট ট্যাগ বলি। আর সিঙ্গেল ট্যাগ যেটার শেষ বা শুরু বলতে একটাই। তো এরকম কি কি ট্যাগ আছে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা যদি এখানে যদি কোনো ট্যাগ লেখার নিয়মটা কি, যদি ডাবল ট্যাগ আমরা ইউজ করি তাহলে লেস দ্যান, গ্রেটার দ্যান, এটার মাঝখানে আমাদের ট্যাগের নাম লিখতে হয়। তারপরে আমাদের যে অংশটা থাকে এই অংশটা থাকে কন্টেন্ট, মানে কোনো লেখা যেটা আমি ব্রাউজারে প্রদর্শন করতে চাই। তারপরে ট্যাগটা শেষ করার ফরম্যাটটা কি? লেস দ্যান, গ্রেটার দ্যান। আর এইখানে মাঝখানে কি থাকে? ট্যাগের নাম থাকে। আর এইখানে একটা জিনিস, যেমন শুরু হয়েছে শেষ হয়েছে, তাহলে বোঝানোর উপায় কি? এটা তো শুরু, এটাও তো শুরু বোঝায়। এটা বোঝানোর জন্য এখানে একটা জাস্ট স্ল্যাশ ব্যবহার করতে হয়। তাহলে আমরা বুঝতে পারি এতটুকু হলো শুরু, এতটুকু হলো শেষ। এখন আমরা কাজ করতে গেলে কি কি পরিবর্তন হবে এইটার ভিতরে, অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান এর ভিতরে শুধুমাত্র এখানে নাম চেঞ্জ হবে। এখানে যে নাম থাকবে এখানেও এখানেও সেম নাম থাকবে। আর কন্টেন্ট বলতে আমরা যেটা শো করাইতে চাই ওইটাই দেবো। এখানে যদি ট্যাগ হয় সাপোজ পি ট্যাগ, তাহলে পি লিখবো, এখানেও আমরা পি লিখবো। যদি ট্যাগ হয় আই ট্যাগ, তাহলে এখানে আই লিখবো, এখানে আই লিখবো। অর্থাৎ আমার ফরম্যাটের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ফরম্যাট কিন্তু এটাই থাকতেছে। ফরম্যাটটা ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ফরম্যাট এইটাই থাকতেছে, শুধুমাত্র কি মাঝখানে নামটা চেঞ্জ হবে। তো এই হিসাবে আমরা যদি লিখতে চাই, যেমন একটা ট্যাগের আউটপুট হিসেবে কোনো কিছু করতে চাই, তাহলে আমাদের আহ লিখি। যেমন প্যারাগ্রাফ আকারে যদি কোনো কিছু আমরা লিখতে চাই তাহলে আমরা যেটা ব্যবহার করি, ডান ট্যাগের নাম, মাঝখানে কোনো কিছু লিখলাম, যেমন এলইডিপি 2020, তারপর ট্যাগটা শেষ করলাম। এই দেখেন তো ফরম্যাট বুঝতে পারতেছেন কিনা? আগে যা লিখছি এখন তাই, একটু মানে প্রফেশনাল ওয়েতে লিখলাম। একটু আগে একটু ভেঙে ভেঙে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন, এখন একবারে লিখে গেছি। কারণ আমি জানি শুরু কিভাবে করতে হয় কিভাবে শেষ করতে হয়। এতটুকু যদি লিখি আমার, এইটা কিন্তু এইচটিএমএল এ সেভ করতে হবে, তাই তো? যদি ফলাফল দেখতে চাই, নরমালি লিখছি। এখন এটা সেভ করার সিস্টেমটা কি আপনাদের বলছিলাম, যে কোনো আমরা যদি ওয়ার্ড বলি, মাইক্রোসফট ওয়ার্ড, তারপর ফটোশপ, সবগুলো সেভ করে একই সিস্টেম। আমরা এখানে ফাইল থেকে সেভে ক্লিক করব ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম কিন্তু আমাদের এই ঝামেলাগুলো করতে হবে না, শুধু ফাইল থেকে সেভ দিলেই হবে। এরপর আমাদের তিনটা কাজ করতে হয় আমরা জানি। একটা হলো লোকেশন সিলেক্ট করতে হয়, যেমন ডেস্কটপে সেভ করব।
সেকেন্ড হলো একটা নাম দিতে হয়, সাপোজ নাম দিলাম ফার্স্ট। তারপরে আমরা সেভ এস টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট যে ফাইলটা কোন টাইপের সেভ হবে। সেখান থেকে আমি HTML সিলেক্ট করবো। HTML আছে কোথায়? আমরা এইচ যদি প্রেস করি তাহলে পাওয়া যাবে, দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। এটা আমরা সিলেক্ট করে সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে এই পির মানে ট্যাগের কালার চেঞ্জ হয়ে গেছে। যেহেতু HTML বুঝতে পারতেছে যে এটা এই ট্যাগটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এবং মজার বিষয় হলো আমরা পিতে যদি ক্লিক করি একটা, সাথে সাথে এই পিটা শেষ হয়েছে কোন জায়গায় সেটা কিন্তু একটা কালার হচ্ছে। দেখেন এটা যদি সিলেক্ট করি দেখাচ্ছে মানে এটা শুরু এটা শেষ। আমার তো সেভ করা হয়ে গেছে। এখন যদি আমি দেখি আমার ডেস্কটপে এই ফার্স্ট এটা আসছে, এটা যদি আমি রান করি তাহলে আমি ব্রাউজারে LEDP 2020 দেখতে পাচ্ছি। এটা হলো আমার আউটপুট, আর এই জায়গায় হলো আমার কোড। আউটপুটটা একটু আমি ছোট করে দিই। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হলো আমরা আরো কিছু ট্যাগ আছে যে ট্যাগ গুলা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি কোনো লেখাকে ফরম্যাটিং করার ক্ষেত্রে প্যারা আকারে লিখতে চাই, মানে প্যারাগ্রাফ, আমরা যখন পড়ালেখা করতাম তখন আমাকে স্যাররা বলতো যে প্যারা করে লেখো কোনো এসে এরকম। তো প্যারা করে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হয় সেটা কি পি ট্যাগের মাধ্যমে লিখতে হয়। প্যারাগ্রাফ আকারে লিখতে গেলে পি ট্যাগ, তাই তো? আর শিরোনাম আকারে যদি কোনো কিছু প্রকাশ করতে চাই, শিরোনামের জন্য যে ট্যাগ গুলো আছে হেডিং ট্যাগ আমরা বলি, সেটা হলো কিছু ভ্যালু আছে, অর্থাৎ অনেক ক্ষেত্রে আপনাকে বড় হেডিং দরকার, ছোট হেডিং দরকার, এরকম। তো এই জন্য HTML এ এরকম কয়টা হেডিং আছে, সেটা হলো H1 থেকে আমরা H6 ব্যবহার করি হেডিং এর জন্য। মানে সব থেকে বড় যদি লেখা আমি প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব H1, সব থেকে ছোটর জন্য H6। বুঝতে পারছেন সবাই? খুলে হলো আচ্ছা আমরা একটু জুম করি, জুম করে দেখেন, মাইক্রোফোন মিউট করে রাখেন সবাই। আচ্ছা কোন লেখা শিরোনাম ট্যাগের জন্য আমরা কি লিখতে পারি? H1। আমাদের ফরম্যাটটা কি? এই হলো ফরম্যাট। এখানে ট্যাগের নাম লিখবো, এখানে কন্টেন্ট লিখবো। এগুলো বারবার করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার কোনো দরকার নাই। তো এখন শিরোনাম ট্যাগের নাম কি বলেন তো? শুনতেছেন সবাই? H1। হ্যাঁ H1, যেটা যদি বলি হেডিং, হেডিং অন, ট্যাগের নাম হলো H1। এখানেও লিখলাম H1। সেভ করলাম। কিভাবে সেভ করলাম? ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল S। এটা যদি আমি এখন রান করি এখানে, তাহলে দেখবেন এই যে হেডিং অন শো করছে, অনেক বড় আকারে শো করছে। এবার একইভাবে আমি আরেকটা ট্যাগ লিখি, যেমন H2। আমি প্রত্যেকটার ভ্যালু গুলো দেখবো। হেডিং 2, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। দেখেন এটা একটু ছোট হয়েছে। আমি একটু দ্রুত আগানোর জন্য ডুপ্লিকেট করলাম, এখানে H2 এর জায়গায় H3 বসাই দিলাম। আমি যদি সেভ করে রিলোড দিই তাহলে দেখবেন আরেকটু ছোট হয়ে গেছে। কিভাবে শর্টকাট ইউজ করতেছে এই মুহূর্তে আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। পরবর্তীতে আপনাদের এই শর্টকাট আপনারাও যে ব্যবহার করতে পারেন এগুলো দেখাই দেবো। H4 এ আরেকটু ছোট, S5, S6, রিলোড দিলাম। দেখেন তো সব থেকে বড় কিসে? H1 এ, মানে হেডিং এ, হেডিং অন। এখন বলেন তো আমি যদি S6 লিখি, এখানে লিখলাম S7, ফলাফল কি শো করবে বলতে পারবেন কেউ?
তার কোনো ফলাফল শো করবে না, কারণ আমার এই নামের তো কোনো হেডিংই নেই। হেডিংই নেই। হেডিং নাই। আচ্ছা, হেডিং নাই, বাট কি আউটপুট আসতে পারে? আউটপুটটা কিরকম আসবে? এরর টাইপ কিছু স্যার। স্যার পুরো ট্যাগ সহ প্রিন্ট করবে স্যার। পুরো টেক্সট প্রিন্ট করবে, তাই এরর আসবে। আসলে HTML কেস সেনসিটিভ না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কেস সেনসিটিভ, অর্থাৎ এখানে বড় হাত ছোট হাত, একটা স্পেস, একটা ডট, এগুলা আর ভ্যালু আলাদা, মানে এগুলা যদি একটা ভুল হয় তাহলে টোটাল প্রোগ্রামটা রান হবে না। আর HTML এরকম কেস সেনসিটিভ না। এটা আপনার যদি ভুলও হয় সমস্যা নাই, ভুল নিয়ে সে রান করবে, মানে সবকিছু শো করবে, কোনো এরর শো করবে না। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন হেডিং 2 শো করছে, বাট ট্যাগের ভিতরে এই ট্যাগের কোনো আউটপুট নাই বিধায় এই ধরনের এই পিছনে যে যেটা লিখছি এটা একটা শো করে নাই। কিন্তু যেহেতু ফরম্যাটটা লিখছি আমরা একই ফরম্যাট, লেস দ্যান, গ্রেটার দ্যান, আবার ট্যাগটা শুরু করছি শেষ করছি, এই জন্য ও বুঝতে পারতেছে এটা একটা ট্যাগ, এই জন্য এটা কিন্তু শো করায় নাই। বুঝতে পারছেন? নয়তো শো করাইতো। তো কিন্তু এটার কোনো আউটপুট পাচ্ছে না, এই জন্য শো করায় নাই। আমি প্রত্যেকটা ওয়ান আমি চাইলে হেডিং সরি 2, হেডিং 3 করে দিই। আচ্ছা, এটা যদি একটা কেটে দিই, দেখেন তো এখন এখন শো করে কিনা, কি সমস্যা আছে? কিন্তু আমার কি অন্য কোনো কোড লিখতে কোনো সমস্যা, মানে এইগুলো অন্য কোডগুলো দেখতে অসুবিধা হচ্ছে? ফলাফলে সমস্যা হচ্ছে না, এখন কিন্তু শো করছে এই যেটা লেখছি, বাট এতটুকু শো করে না যেহেতু ট্যাগের ভিতরে লেখছি এই কারণে। যাক, ভুল করলেও অন্য যতগুলো আছে সব কোডগুলোই ঠিক মতো শো করবে, হয়তো এই জায়গায় এলোমেলো কায়দায় শো করতে পারে এইভাবে। তো আমরা কি দেখলাম বলেন তো, হেডিং ট্যাগ কয়টা? পাঁচটা স্যার, পাঁচটা। পাঁচটা? ছয়টা। ওইটা হ্যাঁ 6টা। আচ্ছা, যার বিদ্যুৎ চলে গেছে, একটা মেসেজ দিচ্ছেন, সে অবশ্যই মোবাইল থেকে জয়েন করবেন। আমাদের হেডিং ট্যাগ কয়টা? কয়টা? 6টা, তাই তো? হ্যাঁ, আমাদের এস্টিমেল এই 6টাই, যদি বড় ছোট। এরপর আপনার কাছে মনে হইতে পারে না যে এই সনটা আরো অনেক বড় করব? হ্যাঁ, আরো বেশি বড় করা দরকার। তাহলে এটার ভ্যালু তো এই সন এর বেশি বড় হচ্ছে না, তাহলে কি করণীয়? সেক্ষেত্রে আমরা সিএসএস যখন ব্যবহার করব তখন আমরা বড় ছোট করতে পারবো, সিএসএস করে ফিক্স করতে পারবো এগুলা। তো যাক, আমরা টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে আমরা হেডিং ট্যাগ দেখছি, পি ট্যাগ দেখছি, আরো কিছু ট্যাগ দেখি। যেমন ইটালিক সিস্টেমে যদি আমরা ফরম্যাটে সাজাইতে চাই সেক্ষেত্রে আমরা হাই ট্যাগ ইউজ করি। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই জায়গায় প্র্যাকটিসের জন্য কিছু ডামি টেক্সট নিয়ে আসতে পারি। সেজন্য আমরা যে ওয়েবসাইট ইউজ করতে পারি, লরাম ইপসাম। লরাম ইপসাম সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। জি স্যার আছে, এখানে হচ্ছে স্যার আমি বিভিন্ন রকমের এই যেরকম লেখাগুলোর যে স্টাইলিশ এগুলো খুঁজে পাইতে পারি। অর্থাৎ বিষয় হলো কি, যেমন আপনাদের এখন আমি এই মুহূর্তে আই ট্যাগ দেখাবো, আই ট্যাগের ফরম্যাট লিখলাম, ট্যাগ, এগুলো তো এখন বুঝেন, এগুলো তো আর বোঝানোর কিছু নাই, তাই তো? ট্যাগ কিভাবে শুরু করতে শেষ করতে, মাঝখানে একটা কিছু আউটপুট রাখলাম, মানে এই মুহূর্তে আমার কাছে কন্টেন্ট মাথায় আসতেছে না। হ্যাঁ, কোডিং করতে করতে অনেক সময় আপনাদের মাথায় কন্টেন্ট আসবে না, এটি স্বাভাবিক, কারণ কন্টেন্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যারা ওয়েব ডিজাইনার, ডেভেলপার, এই কন্টেন্ট মূলত আপনাকে বায়ার দিবে অথবা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। এই কন্টেন্ট কি দিলেন এটা বিষয় না, কিন্তু আপনি যখন সাইটে ডিজাইন করলেন যদি কোনো লেখা না থাকে তখন কি ভালো লাগবে? আর একটা সাইটে কিন্তু অনেক লেখা থাকবে, আর এত লেখা আপনি কিভাবে সংরক্ষণ করবেন, তাই না? ফার্স্ট টাইম আপনি ডিজাইন ফার্স্ট করে দিবেন, তারপরে বায়ার বলবে আমাকে এখানে এখানে এই লেখাগুলো দাও বা চেঞ্জ করে দাও, এরকম। তো ফার্স্ট টাইম আপনি যে কন্টেন্ট গুলো লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এইভাবে লিখলে ভালো দেখায় না। আমি যদি এইভাবে লিখি, এটা আসলে দেখতে কেমন জানি লাগে, যদিও এই লরাম ইপসাম এটার কোনো মিনিং নেই।
মানে এখানে একটু লেখাগুলো ইউজ করলে কি সুন্দর লাগবে। যেমন আমি যদি ব্যবহার করি এই, দেখবেন বড় বড় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ওয়েবের ক্ষেত্রে মানে শুরুতে যে ওয়েবসাইট ডিজাইন করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে লরাম ইপসন এই কথাগুলো লেখা, লরাম ইপসন। একটা পোস্ট করা থাকলো শিরোনামে লরাম ইপসন, পোস্টের ভিতরে লরাম ইপসন, যাতে লেখাগুলো দেখতে ভাল লাগে। তো এই জন্য আমি ইউজ করলাম লরাম ইপসন। আইতে আচ্ছা আমাদের 10 মিনিট পরে কেটে যাবে পুরো ভাষণ, মানে 10 মিনিট পরে কেটে গেলে দ্রুত সবাই জয়েন করবেন, ঠিক আছে? আমাদের কয়েকদিন একটু সমস্যা হবে, তারপরে আমাদের জুমটা পুরো হয়ে গেলে তখন আর সমস্যা থাকবে না। আচ্ছা আই আমরা লিখলাম, তো আমরা টাটফুট যদি দেখি আইতে কি বলেন তো, এই লেখাটা কি? আমি একটু জুম করে দেখাই, এই লেখাটা কি আকারে শো করছে? ইতালি। ইটালি, হ্যাঁ। লিখছে। আমাদের নামের সাথে কি মিল আছে বলেন তো? আচ্ছা যদি কোনো লেখাকে আমরা আন্ডারলাইন হিসেবে ইউজ করতে চাই, ট্যাগের নাম কি হইতে পারে? ইউ, ইউএল। না না, ইউএল তো আনঅর্ডার লিস্ট। ইউ 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 মানে হলো আন্ডারলাইন। এটা সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন তো কি লেখা আসছে, লরাম ইপসন, সেটা কি নিচে একটা দাগ আসছে, তাই তো? এখন আরেকটা জিনিস দেখাই, কোন লেখাকে যদি আমরা ডিলেট হিসেবে প্রকাশ করতে চাই, যেমন আমরা যদি এই লেখাটা কোনো কাগজে লিখতাম, মানে ডিলেট হিসেবে যে একটা লেখা লিখে দিলাম মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিলাম, মানে বুঝাইতে চাইছি এই লেখাটা ডিলিট করে দিয়েছি, অর্থাৎ বাদ দিয়ে দিয়েছি, লেখাটা দরকার নাই, এরকম কিছু বুঝাইতে চাচ্ছি এরকম। আচ্ছা ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, অসুবিধা নাই। আচ্ছা এখানে ইউ, আচ্ছা ইউটা গেল। তারপরে আমরা যদি এরকম ডিলেট যদি কোনো কিছু করতে চাই, আগে বুঝি না আমরা কি করতে চাই, কোনো লেখাকে ডিলেট আকারে প্রকাশ করতে চাই, ডিলেট, সেজন্য ট্যাগের নাম কি হতে পারে বলেন তো? ডিইএল। ডিএল, ডি না হইয়ে ডিএল কেন হইলো? স্যার ডিলেটের সংক্ষেপ ট্যাগ হচ্ছে স্যার ডেল স্যার। তাহলে তো পুরোপুরি লেখা যাইতো, যাইতো না? বলতে পারবেন কেন? স্যার ডি দিয়ে হয়তো অন্য কোনো ট্যাগ আছে। স্যার লাইব্রেরি ফাংশন গুলো তো মানে এইচটিএমএল যিনি বানাইছে উনি নিজেই ইয়া করতেছে, ওখানে তো স্যার আমরা পুরাটা দেখে তো জি রাইট। আসলে বিষয় হলো এখানে যে ট্যাগের এই এই পর্যন্ত যে নামগুলা লিখছি বা সামনের দিকে আরো যতগুলা শিখবো, এই ট্যাগের নামগুলা যে তৈরি করছে এইচটিএমএল, একান্তই তার মতো করে সে তৈরি করছে, সে যেটা তৈরি করছে আমাদের ওইগুলোই অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? যেমন ডিলেট ট্যাগের জন্য সে যেটা করছে, ডিএল একটা কিছু লিখলাম, ট্যাগটা শেষ করে দেব। কি দেখতে পাচ্ছেন? জি স্যার। তার মানে কন্টেন্ট আমরা মাঝখানে লিখি, কন্টেন্ট কোনো বিষয় না, এটা যে কোনো একটা টেক্সট, কিন্তু এটা আউটপুট কিভাবে শো করবে এটা ডিপেন্ড করতেছে টোটালি ট্যাগের উপরে। আমি যে ট্যাগ লিখতেছি ওই ট্যাগের একটা পাওয়ার আছে বা নিজস্ব একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা যেভাবে আউটপুট দেওয়া আছে ঠিক একইভাবে শো করে। আমরা নর্মালি এখানে যে তিনটা লাইন লিখছি দেখেন তো, তিনটা লাইন লিখছি না, এই তিনটা লেখা কিভাবে শো করছে? এই লেখা তিনটা শো করছে কিন্তু পাশাপাশি,
তাই তো? একটা লেখা শো করছে তার পাশাপাশি, কিন্তু উপরে যে হেডিং বা পি ট্যাগ লিখলাম এগুলো কি পাশাপাশি শো করছে? এগুলো কি নিচে নিচে শো করছে? কারণ কি বলেন তো? স্যার হেডিং লাইনটা তো স্যার সিঙ্গুলার হবে সব সময়, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা হেডিং হবে একটা হেডিং ট্যাগ, আর আমরা যেই লেখাগুলো হবে। স্যার এখানের এগুলোর ক্ষেত্রে যদি আমরা পি ইউজ করতাম তাহলে এগুলো মানে এগুলোর মতো প্যারা আকারে থাকতো। হুম। আচ্ছা, নর্মালি আমরা যদি ব্যবহারের কথা চিন্তা করি, ব্যবহার কিরকম? যেমন হেডিং, হেডিং কেন ব্যবহার করি? একটা শিরোনাম, এই শিরোনামের পাশে কিছু থাকবে না, এটি স্বাভাবিক। হেডিং লেখার পরই তার নিচ থেকে কিছু শুরু হবে এবং নিচে কিছু গ্যাপ থাকবে, অর্থাৎ নিচে কিছু মার্জিন থাকবে। মার্জিন প্যাডিং যদি এখন আসি নাই, সামনের দিকে আসবো। এই জন্য হেডিং ট্যাগে নিজস্ব কিছু পাওয়ার দেওয়া আছে, যে এই হেডিং মানে ফুল স্ক্রিন দখল করবে, এই হেডিং এর পাশে কাউকে আসতে দিবে না এবং সে একটু দূরত্ব তৈরি করবে নিচে। দেখেন তো এখানে একটু দূরত্ব আছে, প্রত্যেকটাই দূরত্ব আছে। পি ট্যাগ এরকম একটা ট্যাগ, সেটাও ফুল স্ক্রিন দখল করে। ফুল স্ক্রিন যদি দখল করে তাহলে সেখানে অন্য কেউ কি আসতে পারবে? আসার কোনো সুযোগ নাই, প্যারা আকারে লেখার জন্য। কিন্তু এই যে ট্যাগ গুলা, এই ট্যাগ গুলা কিন্তু ফুল স্ক্রিন দখল করতেছে না, যতটুকু কন্টেন্ট ঠিক অতটুকু জায়গায় দখল করতেছে, যে কারণে এই যে লেখা শেষ হয়ে গেছে, ওর ক্ষমতা এতটুকু, ওর পাশে আর একটা নিয়ে আসছে, এরকম। বুঝতে পারছেন সবাই? তো তাহলে এগুলা যদি পরের লাইনে নিতে চাই, কি কি করার আছে? পরের লাইনে যদি আমি নিতে চাই সেক্ষেত্রে সিস্টেম কি? পরের লাইনে নেওয়ার জন্য আমি যদি করতে চাই তাহলে আমাকে অন্য কোনো ট্যাগ ইউজ প্যারাগ্রাফ যে আমি যদি এখানে সাপোজ অনেক P1 এন্টার ইউজ করি, এন্টার ইউজ করলে দুটো লাইন গ্যাপ হয়ে যাবে বা পরের লাইনে যাবে। আমি যদি রিলেট দিই এখানে, দেখেন তো পরে এই আসছে কিনা, ইটালির পরে আসে নাই কিন্তু। স্যার আমরা সাধারণত যেভাবে প্রোগ্রামিং এ স্যার ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করে করি, এখানে কি এরকম কোনো করার সুযোগ আছে? না না, আসলে কোডিং এর ক্ষেত্রে যে বিষয়গুলা, আমরা এখানে যদি 100 লাইন স্পেসও দিই কোনো ধরনের ইফেক্ট পড়বে না। মানে আউটপুট যাই কিছু করতে চাই না কেন সেটা আমাকে লিখিত আকারে প্রকাশ করতে হবে, মানে কোডিং এর মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমি কি চাইতেছি। যেমন আমি এখন এই মুহূর্তে চাইতেছি যে আই আর ইউ এটা এক লাইনে থাকবে না, মানে ইটালিয়ার পরে পরের লাইনে চলে আসবে। সেই জন্য আমি এখানে একটা ট্যাগ ব্যবহার করতে পারি যাতে পরের লাইনে যায়, যেটা কম্পিউটারে আমরা ওয়ার্ডের ক্ষেত্রে এন্টার ব্যবহার করি। এন্টার করলে কি পরের লাইনে চলে যায়। সেই এন্টারের আউটপুটটাই যদি আমি, মানে এন্টারের কাজটাই যদি আমি করতে চাই, সেক্ষেত্রে এইচটিএমএল ট্যাগের নাম কি? একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা, এখানে সিঙ্গেল ট্যাগটা কি? বিআর। একটা সিঙ্গেল ট্যাগটা আপনাদের দেখাই নিয়ে আসি। ডাবল ট্যাগ তো বুঝছেন, শুরু আছে শেষ আছে। সিঙ্গেল ট্যাগে শুরু শেষ কিছুই নেই, এরকম মাঝখানে ট্যাগের নাম দিতে হয়। বিআর। ব্রেক, বিআর মানে ব্রেক, অর্থাৎ লাইন ব্রেক, অর্থাৎ এটার পরে সে আর এখানে কিছু রাখবে না, পরের লাইনে কন্টেন্ট গুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসবে এরকম। বিআর যদি ইউজ করি, আবার এখানে যদি রিফ্রেশ করি, দেখেন তো লারা মিশনের পরের লাইনে চলে আসছে। সিঙ্গেল ট্যাগ লেখার ক্ষেত্রে আমরা একটা স্ল্যাশ ইউজ করি, স্ল্যাশ দিলেও হয়, HTML5 অবশ্য আপডেট ভার্সনের কারণে না দিলেও হয় এরকম। সেটা হলো এই ট্যাগের শেষে চাইলে আপনি স্ল্যাশ দিতে পারেন। এখানে সেভ দিয়ে যদি আমি রিলোড দিই, দেখেন একই একই জিনিস। স্ল্যাশটা উঠিয়ে দিই, একই। এই আপনি চাইলে স্ল্যাশ খানি করে রাখতে পারেন। তো এখন আপনার কথা হলো এখানে আর একটা দূরত্ব চাচ্ছেন, আর একটা লাইন চাচ্ছেন যে গ্যাপ থাকুক, কি করবেন? এটি আবার লেখেন বিআর, এখানে আমি রিলোড দিলাম, দেখেন তো লাইন হয়েছে কিনা, দূরত্ব হয়েছে। কথা হলো আমি অনেকগুলো যদি দিয়ে রাখি, 4টা দিলাম, কয়টা দূরত্ব হবে বলেন তো? কয়টা লাইন পরে অন্য লেখাগুলো শো করবে? 3টা। হ্যাঁ 3টা। কারণ ফার্স্টটা শো করবে, এটা এখান থেকে নিচে নেবে। আমি এতটুকু যদি সেভ দিই,
এটাকে যদি রিলোড দিই দেখেন এখানে 3টে লাইন, 1টা 2টো 3টে লাইন দূরত্ব হয়ে গেছে। তার মানে আমরা ডাবল ট্যাগও শিখলাম, সিঙ্গেল ট্যাগও শিখলাম। সিঙ্গেল ট্যাগ মানে হলো ফরম্যাটটা হলো লেস দ্যান, গ্রেটার দ্যান, স্ল্যাশটা হলো শেষে, আর এইখানে ট্যাগের নাম। এখানে আমরা সিঙ্গেল ট্যাগ নিয়ে আলোচনা করতেছিলাম। সিঙ্গেল ট্যাগের ফরম্যাটটা কি বলেন তো? লেস দ্যান, গ্রেটার দ্যান, স্ল্যাশটা পরে, ট্যাগের নামের পরে। ট্যাগের নাম আমরা এই মুহূর্তে কি ব্যবহার করতেছি? ব্রেক ট্যাগ ইউজ করতেছি, যে কারণে ট্যাগের নাম হলো বিআর। যে তৈরি করছে সে বিআর লেখছে, তো আমাদেরও কিছু করার নাই, এগুলো ইউজ করতে হবে। আমি যদি অন্য কিছু লিখি, এটার সাথে অন্য কিছু যোগ করে দিই, দেখেন তো এটা কালার কি ঠিক আছে? কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ট্যাগটা আমার সঠিক না, অথবা HTML এই ট্যাগটা নাই। ট্যাগটা যদি সঠিক হইতো তাহলে একটু ব্লু কালার হইতো। এই নোটপ্যাড প্লাস প্লাসে এই কালার দিয়েছে, হয়তো অন্য যদি আপনি এডিটর ইউজ করেন সেটা হয়তো অন্য কালার থাকতে পারে। বাট নর্মাল টেক্সট আর এই টেক্সটটা বোঝার জন্য দেখেন, নর্মাল যদি কোনো লেখা লিখি, এখানে কি ব্ল্যাক আকার শো করতেছে, আর এই লেখাটা কি আকার শো করতেছে? ব্লু। যদি আমি শুধু বি লিখি, কিছু হচ্ছে? ভুল শো করতেছে? করতেছে না। তার মানে বি তে ট্যাগ আছে, এই কারণে। বি আর যদি ইউজ করি সেক্ষেত্রে করতেছে না, কিন্তু অন্য কিছু অ্যাড করলে এটা ভুল। এই ধরনের কোনো ধরনের ট্যাগ নাই। আচ্ছা যাই হোক, ব্রেক ট্যাগের আশা করি বুঝতে পারছেন ব্রেক ট্যাগ কি জিনিস। এটা হলো যখনই আপনার পরের লাইনে নেওয়ার দরকার হবে, যেমন এখন আমি এই আন্ডারলাইনের পরে এই যে ডিলেট, এইখানে যদি আমি একটা ব্রেক চাই, কোন ট্যাগের পরে ব্রেক ইউজ করবো বলেন তো? ইউ এর পর ব্রেক ইউজ করব। হ্যাঁ, ইউ এর শেষে। ইউ এর শেষে। আমি চাইলে ব্রেকটা এখানে এন্টার দিয়ে লিখছি, আমি চাইলে এটা সামনেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে বি আর ট্যাগটা ইউজ করলাম। যারা নতুন আছেন তারা কি বুঝতেছেন? না বুঝলে অবশ্যই বলবেন যে বুঝি না বা এখানে সমস্যা আছে। আচ্ছা, এখানে আমি রিলোড দিলাম, দেখেন আমার 3টে লাইনে কি নিচে নিচে চলে আসছে। তো এইভাবে লিখতে পারি। আরো কিছু টেক্সট ফরম্যাটিং এর আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। নরমালি চিন্তা করেন কোন লেখাকে, নরমাল একটা লেখা, যেমন যে লরম ইপসন নরমাল একটা লেখা না, এটা যদি শো করাই, আমি যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পর আমি রিলোড দিলাম, দেখেন এটা লেখা শো করছে। এখন এটা যদি পরের লাইনে নিতে চাই কি করব? আমরা জানি এই ডিলেট ট্যাগের পরে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। দিলাম ব্রেক ট্যাগ, এই তারপর নরমাল লরাম ইপসন লেখা শো করছে। এই লরাম ইপসন আমি যদি একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডের ভাষায় বলি বোল্ড করা, তাই তো? বোল্ড মানে মোটা। বোল্ড যদি করতে চাই লেখাটাকে, আমাদের ট্যাগের নাম হলো বি, বোল্ড করার জন্য HTML ট্যাগ। কিভাবে করতে হয়? এই আগের ফটো মানে ট্যাগের নাম লিখলাম বি, শুরু করলাম, এবং এটা শেষে মানে লেখার পরে শেষ করব, বি ট্যাগ লিখলাম। এই এখন যদি আমি এই লেখাটার দিকে লক্ষ্য করেন, এই লেখাটা নরমাল অবস্থায় সিম্পল আছে, এখন যদি রিলোড দিই দেখেন একটু বোল্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার একটু আগে তো আমরা বি দিয়ে হ্যাঁ বলেন, বি দিয়ে? একটু আগে যে বললেন স্যার বি দিয়ে ব্রেকের কাজটা করা যায়। না না, বি দিয়ে ব্রেকের কাজ করি না তো, বি আর দিয়ে ব্রেকের কাজ করছে, এই যে দেখেন, এই তো বি আর। আর শুধু বি দিয়ে কি হবে না স্যার ব্রেকের কাজ? না, বি দিয়ে ব্রেকের কাজ হবে না কেন? বি হলো মানে বোল্ড, ও আচ্ছা স্যার। আর ব্রেক আপনি বুঝতেই পারতেছেন, পরের লাইনে লাইন ব্রেক বা এরকম ব্রেক বলি, বি আর, ব্রেক মানে বি আর বোল্ট মানে বি, এরকম। আচ্ছা, আমরা যে কাজটা করছিলাম, যেমন fast.html এইটা ফাইল ছিল, তাই তো? এটা আবার নতুন করে এডিট করতে চাই, কি করব? রাইট বাটন ক্লিক করে আমাদের এখানে অপশন আসবে, সেখান থেকে এডিট উইথ নোটপ্যাড, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই কোডটুকু নোটপ্যাড ওপেন হবে। একটু আগে যদি কোডগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম, এই জন্য নাই। আমরা ফরম্যাটিং এর আরো কিছু একটু জিনিস দেখি, যেমন নরমালি একটা যদি লিখি, যেমন আবার লিখি এলডিপি যদি লিখি, তাহলে এটা কিরকম শো করবে? এটা রান করার সিস্টেম কি বলেন তো? এখানে ডাবল ক্লিক করে রান করা যায়, আরেকটা করা যায়, এখানে দেখেন রান অপশন আছে, রানে ক্লিক করলে
এখানে আসছে লাঞ্চ ইন ফায়ারফক্স, এখানে ক্লিক করলো এই ফাইলটা রান হবে। তো এলইডিপি লেখা শো করছে নরমালি ভাবে। এই লেখাটাকে ফরম্যাট করার জন্য কিছু ট্যাগ ইউজ করি, যেমন স্ট্রং ট্যাগ আছে, যেমন আমরা বোল্ড করছিলাম, তাই তো? বোল্ড করছিলাম না? বোল্ড কেন করছি বলেন তো, বলতে পারবেন? লেখাটাকে হিসেবে প্রেজেন্ট করার জন্য, এবং বোল্ড করা থাকলে আমরা মূলত বুঝি ওই যে একটা গুরুত্ব আছে আলাদা। জি। ট্যাগের নাম কি? বোল্ড ট্যাগের নাম কি? HTML বি ট্যাগের, হ্যাঁ বি বি, রাইট। আচ্ছা, এখন আমরা যেটা ইউজ করলাম স্ট্রং ট্যাগ। স্ট্রং বুঝছেন কি জিনিস? শক্তিশালী, মানে এই যে লেখা এটার থেকে একটু মোটা, এই জন্য আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করছি। তারপর এটাকে যদি ছোট আকার প্রকাশ করতে চান, আরেকটা জিনিস আছে স্মল। স্মল ট্যাগ শুরু করলাম, সাপোজ দিলাম 2020, রান করলাম। দেখেন তো কি হয়েছে, এই যে লেখাটা আছে এলইডিপি, তারপরে যে 2020 আসছে, এটা কিন্তু এই লেখার থেকে একটু ছোট, তাই তো? সেটা স্মল ট্যাগের মাধ্যমে আমরা এটা করেছি। পরের লাইনে যাওয়ার জন্য আমরা কি করতে পারি বলেন তো? বিআর ব্যবহার করি, মানে ব্রেকটা ইউজ করি, নয়তো পরের লাইনে যাবে না, তাই তো? এখন যদি আমি এখানে কিছু একটা লিখি, যেমন এ লিখলাম, রান করলাম, এ শো করছে, তাই তো? আচ্ছা, আমরা একটু জিনিস শিখি, যেটা আমরা বীজগণিত যখন শিখছিলাম তখন লিখছিলাম, সূত্র পড়তাম আমরা, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান চিহ্ন, তারপর কি বলেন তো এই সূত্র কি? শুনতেছেন সবাই? a square plus 2ab plus b square. শিওর? বি হোল স্কয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। Uh, plus 2ab plus b square. a plus b whole square minus 2ab. আচ্ছা, Square আমাদের plus square plus 2ab. Oh. আচ্ছা, এখন এখন লেখেন, এই সূত্র ভালো করে মুখস্থ করবেন, তাই না? আমাদের স্যাররা বলতো এই সূত্র পড়তে মুখস্থ, ক্লাস যখন 6 এ উঠছি এই সূত্র মুখস্থ করতে হইতো অনেক। যাক, আমাদের সূত্র মুখস্থ করার দরকার নেই, আমাদের ট্যাগ মুখস্থ মানে মনে রাখলেই হবে, মুখস্থ কোনো কিছুই দরকার নাই। এখানে নরমালি স্কোয়ারটা কিন্তু হয় নাই। স্কোয়ার মানে হলো দুইটা মানে একটু ছোট হবে আর টু পরে আসবে, তাই তো? সেটাও HTML দিয়ে করা যায়। তো এই স্কোয়ার করার সিস্টেমটাকে আমাদের একটা ট্যাগ আছে। আমরা যদি ওয়ার্ডের কথা বলি, মাইক্রোসফট ওয়ার্ডও কিন্তু আমরা লিখি সুপারস্ক্রিপ্ট একটা সাবস্ক্রিপ্ট, যারা ব্যবহার করে থাকছেন তারা বুঝবেন। মানে এই দুইটাকে যদি স্কোয়ার হিসেবে ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটার আগে আর পরে ট্যাগ এখানে শুরু করতে হবে, এখানে ট্যাগটা কি শেষ করতে হবে, তাহলেই হবে। ট্যাগের নাম কি? আমরা ট্যাগের ফরম্যাটটা বসাই দিলাম। এই আগে আর পরে কেন লিখতেছি বলেন তো? কারণ আমি দুইটা কি করতে চাই, অন্য কিছু না, শুধুমাত্র দুইটায় কিছু একটা করতে চাই। কি করতে চাই এই ট্যাগের মাধ্যমে বলে দেব। এই ট্যাগের মাধ্যমে যেটা বলবো সেটাই তো হবে। এখন এই ট্যাগের মাধ্যমে যেটা বলবো এসইউপি, এসইউপি তে কি হয় বলেন তো? সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট। এতটুকু আমি সেভ করে যদি এটাকে রান করি তাহলে দেখবেন এই দুই এখন আর নিচে নাই, উপরে চলে আসছে। কিন্তু এই বির উপরে বিতে তো স্কোর দিতে হবে, কিভাবে দিব? সেম পদ্ধতি অনুসরণ করে এই দুইটার উপরে অ্যাপ্লাই করতে চাই, তাই তো? যেটাই অ্যাপ্লাই করব তার আগে এবং পরে, আগে করব শুরু ট্যাগ লিখবো একইভাবে এসইউপি সুপারস্ক্রিপ্ট, তারপরে ট্যাগটা শেষ করি এসইউ। এখন আমি যদি সেভ করি তাহলে দেখবেন স্কোর ঠিক আছে। এই হলো সূত্র। এখন সূত্র কি জিনিস এটা আপনারা লাগবেন, একটু পরে করতে দিব।
সেটাও আবার এরকম সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। দেখ সুপারস্ক্রিপ্ট আমরা শিখছি, এরপরে আমরা একটা ব্রেক ইউজ করি পরের লাইনে যাওয়ার জন্য। ব্রেক ইউজ করলাম। এখন আমরা যেমন পানির বৈজ্ঞানিক সংকেত কি বলেন তো? H2O. Two. ও আচ্ছা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা না এরকম একটা অনুষ্ঠানে বলছিল যে H2O এর মানে কি, না মানে হ্যাঁ H2O এর মানে কি এটি বলছিল। উত্তর কি আসছিল? H2O না খাইছেন কেউ সেই রেস্টুরেন্টে? হ্যাঁ স্যার। H2O রেস্টুরেন্টে খাইছেন? জি না হ্যাঁ খেয়েছি স্যার, ধানমন্ডিতে। আচ্ছা, ধানমন্ডি স্যার। খুব ভালো। আচ্ছা দেখেন এখানে H2O দুইটা আমাকে নিচে নেওয়ার দরকার, তাই তো? সেক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করি SUB। SUB তে কি হয় বলেন তো? নিউট্রন। মিনিংটা কি? সাবস্ক্রিপ্ট। রাইট। তো এখন আমরা যদি রিফ্রেশ করি দেখেন H2O, তার মানে আমরা স্কয়ার হিসাবে কোনো কিছু লিখতে পারি, যদি নিচে কোনো কিছু লিখতে হয় সেটাও লিখতে পারি। জাস্ট এইটা করার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় একটা হলো সুপারস্ক্রিপ্ট আর একটা হলো সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে হলো উপরে, সাবস্ক্রিপ্ট মানে হলো কি নিচে, যদি সংক্ষেপে আপনি মনে রাখতে চান। আর একটা টেকনিক শিখেই দিই, অনেক সময় কাজ করতে করতে আপনার হয়তো মনে নাও থাকতে পারে যে সুপ সাপ কিরকম, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলি সুপ সাপ, SUP আর SUB, সুপ সাপ। আর একটা টেকনিক আছে সেটা হলো SU, এখানে SU আছে, এখানে আছে B, বির এই গোল অংশটা কোথায় বলেন তো? উপরে না? যদি উপরে হয় তাহলে দুইটা উপরে যাবে। আর SUP বির এটা কি উপরে, আর SUB বির এটা গোলটা কোথায়? নিচে। সুতরাং এটা নিচে যাবে যদি সহজে মনে রাখতে চান। যদি আমি আগে বলে রাখছি এমন কিছু কিছু জিনিস কথা বলবো যেটা হয়তো প্রোগ্রামিং এর ভাষা না, প্রোগ্রামিং ভাষা বলতে গেলে নতুনরা হয়তো অনেক সময় বুঝতে কষ্ট হয়, তার থেকে যেটা সহজে আপনারা বুঝেন বা যে কিছু টেকনিক বলে দেব। তার মানে আমরা এই যে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট যেটা শিখলাম, সুপসাপ অথবা SUP, P মানে গোল উপরে এই জন্য উপরে থাকবে, SUB মানে এটার গোল নিচে সুতরাং নিচে থাকবে, যেটা মনে রাখেন আপনার জন্য সহজ হয়, জাস্ট আপনি লিখতে পারলেই হলো। আশা করি এতটুকু লিখতে পারবেন, সমস্যা হবে না। আমরা টেক্সট ফরম্যাটিং এর অনেকগুলো ট্যাগই দেখছি, বি ট্যাগ দেখছি, স্মল ট্যাগ দেখছি, স্ট্রং ট্যাগ দেখছি, তারপর ডিলেট ট্যাগ দেখছি, সুপারস্ক্রিপ্ট দেখছি, সাবস্ক্রিপ্ট দেখছি, তারপর আর কি দেখছি বলেন তো? শিরোনাম ট্যাগ দেখছি H1 থেকে H6 পর্যন্ত, পি ট্যাগ দেখছি, হ্যাঁ ইটালিয়ান জন্য আই ট্যাগ দেখছি, ইউ ট্যাগ দেখছি, তাই তো? কম না কিন্তু, অনেকগুলো ট্যাগ দেখা হয়ে গেছে। সমস্যা আছে কোনো? নো স্যার। আচ্ছা, এখন আমি চাইতেছি এখানে একটা করব, এখানে একটা পরের স্টেপে যাব। এতটুকু একটা জিনিস শিখলাম, এখন নতুন একটা জিনিস শিখবো আর কি। সেটার জন্য আমাদের আছে HR, একটা সিঙ্গেল ট্যাগ আছে HR। দেখেন তো কি আছে HR এর মানে কি? হরিজন্টাল রো। যাই কিছু করবো আমরা পরে আসবো। ওকে, আমরা HR এর নিচে আমরা কিছু করতে চাই। স্যার HR লেখাটা কি স্যার ভুল হইছে না? স্ল্যাশটা স্যার H এর আগে হবে না? আমরা সিঙ্গেল ট্যাগে স্ল্যাশটা লিখি শেষে। আমরা যেটা ডাবল ট্যাগ শুরু করছি শেষ করছি এই ট্যাগের স্ল্যাশটা দিচ্ছি এখানে, কিন্তু যখনই আমরা সিঙ্গেল ট্যাগ ইউজ করব তখন স্ল্যাশটা দেব শেষে। বুঝতে পারছেন? স্ল্যাশ তো মনে করেন সম্ভবত মানে কেটে দেওয়ার সুপারিশ করা হয় এরকম, না দেওয়ার জন্য।
আচ্ছা ওকে, আর কোনো অসুবিধা না থাকলে সামনে আগাইতে পারি। স্যার বলেন। স্যার আপনার কোডটাতে স্যার বিআর আপনি দুইভাবে লিখছেন কেন স্যার? আমি আসলে, আপনি কি এর আগে কি উপস্থিত ছিলেন ক্লাসে? জি স্যার। যেটা বলছিলাম, স্যার বিআরটা আপনি বলছেন সিঙ্গেল ট্যাগ, তাহলে স্যার দুইভাবে লিখছেন যে এখানে। হ্যাঁ দুইভাবেই আমি বলছি, দুইভাবেই লেখা যায়, সেজন্য দুইভাবে লিখছি। এই আরটাও দুইভাবে লেখা যায়, এখানে স্ল্যাশ। স্যার আপনি আগের প্রোগ্রামিং এ স্যার শুধু ওই স্ল্যাশ দিয়ে দেখাচ্ছিলেন, 4 নাম্বার লাইনেরটা স্যার দেখান না। হ্যাঁ আমি বলছি দুইভাবেই লেখা যায়, সেটা বলছিলাম। এই যে এই স্যার এইভাবে লিখলে হবে। HTML5 ভার্সনে আমরা যেটা ইউজ করি সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে স্ল্যাশ না দিলেও হয়। অনেক ক্ষেত্রে দেখবেন এরকম স্ল্যাশ দেওয়া, অনেক ক্ষেত্রে দেখবেন এরকম দেওয়া, আবার অনেক ক্ষেত্রে দেখবেন এরকমও লেখা আছে। এই তিনভাবেই লেখা যায়, একই আউটপুট। যদি রিফ্রেশ করে দেখেন তিনটা দাগই আসছে, একই জিনিস। জাস্ট আমি দেখাইছি এই কারণে যাতে আপনারা অন্য একজনের কোডিং দেখলে যে আসলে সে এইভাবে লেখলে কেন, ওটা তো ভুল হইতে পারে। আপনি সাপোজ এইভাবেই শিখলেন, আপনি এইভাবেই করলেন, তাহলে এটা কি ভুল? না, এভাবে লেখা যায়। আচ্ছা এখন আমরা কিছু জিনিস দেখবো, নেস্টিং বলা হয় HTML এর ভিতরে। নেস্টিং জিনিসটা কি? নেস্টিং জিনিসটা বলতে হলো কোন ট্যাগের ভিতরে আবার অন্য কোন ট্যাগ লেখা, এরকম। সেটার একটা নিয়ম আছে। যেমন সাপোজ আপনি একটা ট্যাগ লিখলেন H4 ট্যাগ, সেটার ভিতরে লিখলেন LEDP 2020, H4 ট্যাগটা শেষ করলাম। এটাকে যদি রান করি তাহলে দেখবো LEDP 2020 লেখা আসছে। এখন 2020 টাকে আমি চাইতেছি ইটালিয়ান ফরম্যাটে নেওয়ার জন্য, সেজন্য আমাদের 2020 টাকে কি করতে হবে? ইটিএল মানে আই ট্যাগ দিয়ে আটকাই দিতে হবে, মানে শুরু করতে হবে এখানে, শেষ করতে হবে এখানে। আমরা যেটা করব, আই ট্যাগটা দিলাম এখানে, আই ট্যাগটা শেষ করলাম। তার মানে আই ট্যাগ কোথায় লিখছি? 2020 এর আগে এবং পরে। এতটুকু লেখার কারণে কি হবে বলেন তো? এখানে চেঞ্জ হবে? হবে স্যার। একটা ট্যাগের 2020 টা স্যার ইতালিক একটা ট্যাগের ভিতর একটা ট্যাগ কি কাজ করে? জি স্যার, ভিতরে 2020 টা ইটালিক ফর্মে আসবে। ওকে, রিফ্রেশ করে দেখি 2020 হয়ে গেছে। জি। এখন সাপোজ চিন্তা করেন LEDP যে লেখা আছে এইটাকে আমি আন্ডারলাইন করতে চাই, কি করব? ইউ ট্যাগের মধ্যে লিখতে হবে। LEDP এর আগে আর পরে তাই LEDP আন্ডারলাইন 2020 টোটালটাই আমি আন্ডারলাইন করব। সেক্ষেত্রে সিস্টেম কি? তাহলে তাহলে এলইডিপির আগে ইউ দিতে হবে আর পুরো ট্যাগের শেষে আই এর পরে ইউ দিতে হবে। এখানে আমি যদি লিখি যেমন ইউ ট্যাগ শুরু করলাম, শেষটা কোথায় করতে হবে? এখানে আই এর পর আই ট্যাগের আই শেষে এর পর এখানে, তাই তো? জি স্যার। আমি যদি সিস্টেম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো আন্ডারলাইন হয়েছে। হ্যাঁ, তো ইউ ট্যাগটা যে লিখলাম, এই অনেকে যেটা করে, ভুল করে, আপনাদের এটা ভুলগুলো আগে বলে রাখি যাতে ভুলগুলো না হয়। অনেকে কি করে, এই ইউ ট্যাগটা পরে লেখে। এখানে যদি সিলেক্ট করি দেখেন তো, যে ট্যাগটা শুরু হয়েছে কোথায়, কোন জায়গায় শেষ হয়েছে দেখা যাচ্ছে, আই ট্যাগ দেখা যাচ্ছে। ইউ ট্যাগটা যদি সিলেক্ট করি, এটা কি সঠিক নিয়মে হয়েছে? হয় নাই। যদি আমি এই ট্যাগটা শুরুতে লিখি তাহলে এই ট্যাগটাই আবার শেষ করতে হবে এবং সবার শেষে যায়। আমি কিন্তু S4 এর পরে ইউ লিখছি, তাই তো? তার মানে আমার শেষ করতে হবে কোথায় যাই বলেন তো? S4 এর আগে যাই শেষ করতে হবে। তার মানে এইভাবে লেখাটা সঠিক না, আমাকে লিখতে হবে এইখানে। এখন দেখেন, S4 শুরু করছি, S4 শেষ করছি, ইউ ট্যাগ শুরু করছি, ইউ ট্যাগ শেষ করছি, আই ট্যাগ শুরু করছি, আই ট্যাগ শেষ করছি। একদম সুন্দর নিয়ম মতো আমি লিখছি। এটাকে কি বলে? নেস্টিং।
মানে একটা নিয়ম আছে, ট্যাগগুলো একটার ভিতরে আরেকটা ট্যাগ যদি লিখতে চাই তাহলে এই নিয়মটা মেনে লিখতে হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যদি রিলোড দিই, পারফেক্ট, ঠিক আছে। এখন আপনাদের আরেকটা জিনিস সিস্টেম দেখাই। এটা লেখার ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় শুরু হইলো কোথায় শেষ হইলো, এটা ঝামেলাপূর্ণ, তাই তো? সেক্ষেত্রে যদি আমরা এইভাবে লিখি, এই ফোর ট্যাগটা যে শুরু হয়েছে এটার পরে একটা এন্টার দিলাম, এই একটা এন্টার দিলাম যে এই শুরু শেষ, আর ইউ ট্যাগের এই জায়গায় একটা ট্যাব দিলাম, কিবোর্ডের যে ট্যাব কি আছে সেটা প্রেস করলে কি হবে, S4 এর ভিতরে ইউ ট্যাগটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন কিন্তু দেখাই যায় S4 টা শুরু হয়েছে উপরে, S4 টা শেষ হয়েছে নিচে, আর তার ভিতরে কি আছে, ইউ ট্যাগ আছে। এই ইউ ট্যাগটাকে যদি আমি সাজাইতে চাই, আবার দেখেন, যদিও এটা নরমালি একটা লেখা, এটাকে এত ভাঙানো লাগে না, তবে বোঝানোর জন্য আপনি দেখাচ্ছি। যেমন ইউ ট্যাগটা সাজাইতে পারি কিভাবে, এইখানে আবার ট্যাব দিয়ে আই ট্যাগটাকে সরাই দিলাম, তার মানে S4 এর জায়গায় S4 শুরু শেষ, ইউ ট্যাগটা এই তার ভিতরে আবার আই ট্যাগ। এখন কিন্তু নরমালি আপনি দেখেই বুঝতে পারবেন এই ট্যাগের ভিতরে হলো ইউ আছে, আর আইটা আছে কোথায়, এই ট্যাগের ভিতরে ইউ, তার ভিতরে আই। এবং এটা কি লেভেল একটা আছে, এখানে দেখেন একটা লেভেল দেখা যায় ছোট করে, এবং এখানে একটা লেভেল আছে। এই যে সুন্দর মতো সাজাই লিখলাম, যে জায়গায় শুরু হইলো ঠিক একইভাবে শেষ হইলো, এই সাজানো লেখাটাকে বলে কি বলে বলেন তো, বলতে পারেন? এটা হচ্ছে ইন্ডেন্টিং করা। হ্যাঁ, ইন্ডেন্টেশন বলা হয়, যেটাকে সুন্দর মতো সাজাইয়া উপস্থাপনা করা। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম, একটা ট্যাগের ভিতরে আর একটা ট্যাগ লেখা যাবে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফরম্যাটটা মনে রাখতে হবে। তো আমরা তো অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ অলরেডি শিখছি বা দেখছি, আমরা এখন যে কাজটা করতে পারি সেটা একটা হলো স্ট্যান্ডার্ড ওয়েতে আগাইতে পারি। স্ট্যান্ডার্ড ওয়েটা কি, এই লেখাগুলো HTML লেখার ক্ষেত্রে কিছুটা নিয়ম আছে, নিয়মটা আমরা মানবো। সেক্ষেত্রে নতুন ভাবে শুরু করি, এটাকে না করে যাতে এটা রাখলাম, নতুন একটা ফাইল তৈরি করি। এটা অন্যভাবেও করা যায় কিন্তু, যেমন নিউতে যাওয়ার পরে আমাদের এখানে আছে টেক্সট ডকুমেন্ট, এখানে যদি ক্লিক করি একটা টেক্সট ফাইল আসে, এই টেক্সট ফাইলটার নাম দিলাম সেকেন্ড, আর .txt এর পরিবর্তে আমি যেটা রিনেম করে HTML লিখে দিতে পারি, তাহলে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। খালি জায়গায় ক্লিক করলে চেঞ্জ করতে বলতেছে, চেঞ্জ করে দিলাম, দেখেন এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাডে ওপেন করলাম, একই জিনিস। আমি আগে নোটপ্যাডে গিয়েও ফাইলটা তৈরি করে সেভ করলেও পারতাম, আবার অন্যভাবে দেখাইলাম, যাতে আপনার সবভাবেই যেন মনে থাকে। আপনি যেটা আপনার জন্য সুবিধা আপনি ওইটাই কাজ করবেন, অসুবিধা নাই। এখন HTML লেখার ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে, সবকিছুতে একটা নিয়ম আছে, তাই না? HTML যখন আমরা শুরু করতেছি লেখার ক্ষেত্রে স্ট্রাকচার সিস্টেমটা কি, সেটা হলো শুরুতে আমাদের লিখতে হয় HTML ট্যাগ, HTML ট্যাগ লেখার পরে একটা এন্টার দিলাম, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে যাচ্ছি। হ্যাঁ, HTML ট্যাগটা শেষ করলাম, পার্থক্য কি, এখানে একটা স্ল্যাশ থাকবে, এখানে কিন্তু এই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে এই রেড মার্কিং আসছে, মানে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আমাদের যত কোড থাকবে সবকিছু এই HTML এর ভিতরে থাকবে, শুরুতেই থাকবে কি HTML ট্যাগ, আর শেষে থাকবে কি HTML টাকে শেষ করে দেব। এইটার ভিতরে আবার কয়টা অংশ আছে, যেমন একটা মানুষের যেরকম হেড থাকে, বডি থাকে, HTML এর ভিতরেও আমরা যখন ওয়েবের লেআউট গুলো সাজাবো, সেটা সামনের দিকে আরো দেখবো, সাজানোর জন্য আমাদের এরকম লিখতে হয়। ফরম্যাটটা কি, যেমন এইটার ভিতরে আমরা যদি লিখতে চাই হেড শুরু করলে আমাদের কি করতে হয় বলেন তো, হেড শেষ করতে হয়। এখন আমার কি সঠিক নিয়ম মেনে চলছি? অনেকে এইভাবে লেখে, অসুবিধা নাই, লিখতে পারেন, কিন্তু আপনার যখন বেশি কোড হবে তখন কিন্তু খুঁজে পাওয়া কঠিন যে কোন ট্যাগটা কোন জায়গায় শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে। এই জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে একটা ট্যাব প্রেস করতে পারি, তাহলে বুঝাইবে যে HTML এর ভিতরে হলো হেড ট্যাগটা, আর HTML এর ভিতরে
যে একটা মেইন দুটো অংশ ভাগ করি আমরা, একটা হলো হেড আর একটা হলো কি বডি। বডি শুরু করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্লো ভাবে টাইপ করি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। তো আমরা হেড লিখলাম, বডি লিখলাম। আমাদের মেইনলি যত কোড আছে সব কোডগুলো আমরা করব বডির ভিতরে। মানে একটু আগে আপনাদের যে ফরম্যাটিং বা যেগুলো দেখাইলাম এগুলো কোথায় শুরু করব বলেন তো? বডির নিচে, বডিতে বডির মাঝখানে। হ্যাঁ, বডির ভিতরে যদি লিখতে যাই এখান থেকে শুরু করব না, একটা ট্যাব প্রেস করে লিখব। যেমন এখানে আমরা যদি লিখি h1 ওয়েব, আমরা শেষ করলাম h1 লিখে। আমি যদি এখন রান করি, এই অবস্থা যদি রান করি, এখান থেকে রান করি, এবার লঞ্চ ইন ফায়ারফক্স, দেখেন ওয়েব লেখাটা শো করছে, কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এই HTML হেড বডি এগুলো লেখার দরকার কি বলেন তো? কি দরকার, কেন দরকার? আলাদা আলাদা সেকশন করে রাখার জন্য কিছু বেনিফিট তো অবশ্যই আছে, কিছু ফ্যাসিলিটি আছে। একটা যখন আমরা লেআউট সাজাই, একটা ওয়েবসাইট সাজাই, সেক্ষেত্রে মানুষের যেরকম ইয়া থাকে ঠিক একইভাবে হেড বডি, হেডের ভিতর কিছু জিনিস লিখতে হয় আর ম্যাক্সিমাম কাজই হয় কি বডির ভিতর। হেডের ভিতর কি লিখতে হয় একটু পরে আমি দেখাচ্ছি, অসুবিধা নাই। হেডের ভিতরে মেইনলি একটু বলেই দিই, মূলত সিএসএস যদি ব্যবহার করি, মেটা ঠিক এরকম। ব্যবহার করতে হয়, এটা এখনো যায়নি, সুতরাং মেটা পরে আলোচনা করতেছি। তো সিএসএস গুলা ইউজ করা হয়। তারপরে টাইটেল, হ্যাঁ, একটা ওয়েবসাইটে যে টাইটেল থাকে উপরে দেখেন আমাদের সি ইউজার। আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, যেমন এলইডিপির যে ওয়েবসাইট, আমরা যদি এখানে যাই, সার্চ দিলাম, দেখেন আমি যে গুগলে সার্চ দিলাম সেখানে লেখা আছে এলইডিপি গুগল সার্চ। আমি যদি এলইডিপির ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে দেখবেন উপরে লেখা আছে লার্নিং এন্ড আর্নিং। হ্যাঁ, মানে এই যে ওয়েবসাইটটা কোন ধরনের এটা বোঝার জন্য উপরে কি শো করছে, ওয়েবসাইটের একটা টাইটেল শো করছে। বুঝতে পারছেন? আপনি যদি গুগলে যান দেখবেন উপরে কি গুগলের টাইটেল। তার মানে উপরে টাইটেল থাকে। এই ধরনের টাইটেল মূলত এই টাইটেল লেখার জন্য হেডটা ব্যবহার করে, হেডে, তারপর সিএসএস। আর যত কোডিং আছে মানে একটা ওয়েবসাইটে মেইনলি প্রদর্শন করার জন্য যেগুলো দরকার হয় সেগুলো আমরা বডির ভিতরে করি। এই একটু ফাঁকা ফাঁকা লেখলে হয়তো দেখতে ভালো লাগবে বা এরকম। তো আমরা একটু টাইটেলটা লিখেই ফেলি। আমাদের এখানে দেখেন কি শো করতেছে, আমাদের এখানে কিছু শো করতেছে, শো করতেছে আমাদের ফাইলটা কোন জায়গায় আছে সেটা শো করতেছে। কারণ আমি নাম দেইনি এখন পর্যন্ত টাইটেলে কোনো কিছু, যে আমার ওয়েবসাইটটা কোন রিলেটেড, এই জন্য শো করে না। তো আমি যদি এখানে সেট করি তাহলেই এইটা শো করবে টাইটেলটা। তো আমরা এখানে হেডের ভিতরে যদি কোনো ট্যাগ লিখতে চাই আমরা কি এইভাবে লিখবো, এখানে এরকম লিখে যাব, দেখতে ভালো লাগবে না। এই জন্য আমরা কি করব, আমাদের যে নিয়ম আছে সেই নিয়মটা মেনে কাজ করবো। যে এরকম এন্টার দিলাম, এখানে একটা গ্যাপ দিলাম যাতে বোঝায় হেড অংশ বডি অংশ, গ্যাপ দিতে পারি। হেডের ভিতরে ট্যাব প্রেস করে তারপর লিখবো, ট্যাগের নাম হলো টাইটেল। এই টাইটেলের ভিতরে, টাইটেল শুরু করছি শেষ করছি বোঝার কথা, এখানে যেটা লাগবে যেমন এলইডিপি অথবা ওয়েব লিখি, ওয়েব যেটা লিখি ক্লাস 2, আচ্ছা ক্লাস নাম্বার কত 2, এটা লিখে আমি যদি সেভ দিই এবং আমার এখানে যদি রিলোড দিই তাহলে দেখেন তো কি লেখা আসছে, ক্লাস 2। এটা শো করছে কোথায়, টাইটেল। দেখেন এই গুগলেরও টাইটেল আছে। যদি আমরা যদি চিন্তা করি গুগলের পিছনে টাইটেলের পরে কিন্তু একটা লোগো আছে, একটা লোগো আছে, তাই তো? তো এটাও আমরা আনবো আস্তে আস্তে, আমরা সামনের দিকে যত আগাবো তত অ্যাডভান্সের দিকে যাব। আপাতত এতটুকু শিখি একটা ওয়েবসাইটে কেমনে টাইটেল শো করতে হয়। টাইটেল শো করে কেমনে, আমরা যে ফরম্যাটটা সাজাইছি যে HTML হেড বডি, এই ফরম্যাটের
ভিতরে হেডের ভিতরে দেখতে হয়, টাইটেল ট্যাগের ভিতরে। এখন আপনাদের একটু বলি, এই যে টাইটেল যে জিনিসটা লিখছি, টাইটেলটা যদি এই জায়গায় না লিখে আমি বডির ভিতরে লিখি তাহলে কি শো করবে? বলেন তো শো করবে কিনা? তো করবে। তো করবে কিন্তু বডি করবে। শো করবে কিন্তু বডিতে, বডিতে শো করবে। বডিতে শো করবে। বডিতে শিওর? দেখবো, দেখি বডিতে শো করে কিনা। বডিতে শো করছে? না স্যার, বডিতে শো করবে না স্যার। না, টাইটেল ট্যাগের কারণে, টাইটেল যে জায়গায় লিখি অসুবিধা নাই, ওই জায়গায় শো করবে। টাইটেল যদি আমি এই HTML এর বাহিরেও লিখি অসুবিধা নাই, এটা ওই শিরোনাম ইসেই শো করবে। কিন্তু একটা লেখার তো নিয়ম আছে, হেডে লেখার কিছু ফ্যাসিলিটি আছে। টাইটেলটা মেইনলি সেট করছি হেডে লেখার জন্য। তা আমরা তো শুরুতে কাজ করছি HTML হেড বডি এগুলো বাদ দিয়ে, অসুবিধা নাই, কাজ করে, কাজ করবেও। কিন্তু একটা আমাদের যে সিস্টেমটা আমাকে মানতে হবে, সেটা মেনে আমরা কাজ করব। সেক্ষেত্রে কিছু বেনিফিট আছে, সামনের দিকে বুঝতে পারবেন বেনিফিটটা কি। আচ্ছা, এই যে ফরম্যাটটুকু লিখলাম এটা কিন্তু আপনার প্রায়ই লাগবে। এই যে ফরম্যাটটুকু, এটা সেভ করে রাখবেন যাতে কষ্ট করে বারবার না লিখতে হয়। এটা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আমাদের এই ফরম্যাটটা লাগবে। হেড HTML হেড বডি, এটার ভিতরে আমরা কোড করব। অসুবিধা আছে কোনো? না স্যার, কোনো অসুবিধা নেই স্যার। না স্যার। আচ্ছা, এখন একটা জিনিস বলি আপনাদের, সেটা হলো এই যে ফরম্যাটটা লিখছি, আর একটা জিনিস লিখতে হয় যেটা আমরা HTML5 এর কথা যদি বলি, যেমন সবকিছুর একটা ভাষণ আছে। যেমন HTML যেহেতু শুরু করছি, এটা যখন ফার্স্ট যখন লঞ্চ করছে তখন ভাষণ ছিল HTML1, তারপরে আপডেট করছে কিছু কিছু ট্যাগ বা কিছু ফিচার অ্যাড করছে, তখন করছে HTML2 ভাষণ, তারপর HTML3, 4, আর এখন সর্বশেষ ভাষণ হলো HTML5। HTML5 ভাষণে যেটা করছে আসলে অনেক ফিচার যুক্ত করছে। যেমন HTML5 ইউজ করে যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, সাইটটা অনেক ফাস্ট লোড হয়। HTML5 এর কিছু নতুন কিছু ট্যাগ নিয়ে আসছে, হ্যাঁ, যে ট্যাগটা ইউজ করলে আমাদের কাজ অনেকগুলো সহজ হয়। তারপর ফরমের ক্ষেত্রে কিছু ভ্যালিডেশন নিয়ে আসছে। যেমন ইমেল যদি ব্যবহার করি, ইমেলের ক্ষেত্রে ইমেলের ফরম্যাট ঠিক না থাকলে বলে যে এটা ঠিক নাই, নেয় না, এরকম কিছু কিছু HTML5 এ নিয়ে আসছে। তো HTML5 টা আমরা মেইনলি প্রকাশ করার জন্য বা লেখার জন্য, মানে ভাষণটা প্রকাশ করার জন্য আমাদের উপরে একটা জিনিস লিখতে হয়, সেটা হলো ডক টাইপ HTML। বড় হাতে লিখতে পারেন। এর আগে কাজ করছেন আপনারা ডক টাইপ লিখে, যারা কাজ করছেন? ইয়েস স্যার। ডক টাইপের ফ্যাসিলিটিটা কি বলেন তো, আর কি কি ফ্যাসিলিটি আছে? জানি না স্যার, কিন্তু লিখি। স্যার ডক টাইপ তো মেইনলি ডকুমেন্ট টাইপ না? ডকুমেন্ট টাইপ আর কে কি জানেন একটু শেয়ার করেন শুনি। অনেক সময় অনেক ব্রাউজারে স্যার মানে HTML কন্টেন্ট গুলো লোড করে না, মানে ব্রাউজারে সাপোর্ট করে না। এখন ডক টাইপ HTML টা লিখলে মানে অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে। রাইট। ডক টাইপ HTML মেইনলি আমরা যে কারণে লিখি, HTML এর ভাষণটা প্রকাশ করার জন্য লিখি। এটা একটা HTML5 এর আপডেট ভাষণ। ডক টাইপ HTML এবং সকল ব্রাউজারে যেন সাপোর্ট দেয়, সেটার জন্য আমরা ডক টাইপ HTML টা লিখি। যেমন অনেক ধরনের ব্রাউজার আছে, মোবাইলের বলেন, অপেরা, তারপরে বিভিন্ন টাইপের ব্রাউজার আছে, সাফারি, ক্রোম, হ্যাঁ, তো সবগুলো যেন ঠিক মতো সাপোর্ট দেয়, এই জন্য ডক টাইপ HTML। আমাদের ফরম্যাটটা কি, এই ফরম্যাটটুকু লাগবে যখনই কাজ শুরু করবে। উপরে ফার্স্ট টাইমে লিখবেন কি, এই যে ডক টাইপ HTML লিখবেন, তারপর এই যে ফরম্যাট আছে। তো চাইলে আমরা এটুকুকে সেভ করে রাখতে পারি। আমরা এই অবস্থায় সেভ করে রাখলাম, এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে সেভ করে রাখি যাতে পরবর্তীতে আমরা কাজ করতে পারি, বারবার লিখতে না হয়। ডেমো লিখে সেভ করলাম, যখনই আমরা কাজ করব তখন এটা কাজ করবো, কষ্ট করে আমাকে আর HTML হেড বডি লেখার দরকার হবে না। কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা এই কাজটা এখনই করবেন না, তারা যখন ইজি হয়ে যাবেন, মুখস্থ হয়ে যাবে ডক টাইপ HTML হেড বডি লিখতে পারবেন, তখনই এই কাজটা করবেন।
আচ্ছা, এখন আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করি। এই ফরম্যাটটা বুঝতে পারছেন? যখনই কাজ শুরু করবেন এতটুকু লাগবে, এটা হলো কমন জিনিস। যে ওয়েবসাইট করেন না কেন এতটুকু কমন। আচ্ছা, আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো লিস্ট। লিস্ট আমরা করতে পারি। লিস্ট বুঝেন? ইয়েস স্যার। লিস্ট বলতে আমরা বুঝি যে কিছু জিনিস ধারাবাহিকভাবে লেখা, সেটা যে কোনো জিনিস হইতে পারে। সেটা বাজারের লিস্ট হইতে পারে, স্টুডেন্টের তালিকা হইতে পারে, কি হইতে পারে না, সবকিছু হইতে পারে। তো এই লিস্টের যদি কথা বলি, আমাদের সাধারণত দুই ধরনের লিস্ট আমরা দেখতে পারি। একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বলতে আমরা যেটা বলি, দুটো পার্থক্য কি? পার্থক্য হলো একটা সিরিয়াল নাম্বার থাকে আর একটা সিরিয়াল নাম্বার থাকে না। যেমন আমি যদি বলি যে ঠিক আছে ইন্টারমিডিয়েটের মানে সায়েন্স ডিপার্টমেন্টের এখানের যত স্টুডেন্ট আছে তাদের ধারাবাহিকভাবে তালিকা করো, যার রোল 1, 1, 2, 3 এরকম। সেক্ষেত্রে আমরা যদি তালিকা করি 1 নম্বরে রহিম, 2 নম্বরে করিম, এরকম করে করে যদি আমরা তালিকা করি তাহলে কিন্তু এখানে একটা সিরিয়াল নাম্বার আছে বা একটা মান আছে। যদি বলি রোল 3, হ্যাঁ সে দাঁড়াও, তাহলে কিন্তু 3 নাম্বার যে রোল সে কিন্তু দাঁড়াবে। তার মানে তার কিন্তু একটা ভ্যালু থাকতেছে, সিরিয়াল নাম্বার, গুরুত্ব থাকতেছে, যে একে আছে তার গুরুত্ব বেশি বা এরকম কিছু হইতে পারে। এরকম সিরিয়াল নাম্বার যদি থাকে সেটাকে আমরা বলি অর্ডার লিস্ট। সেটাকে অর্ডার করা যায় যে 2 নাম্বার তুমি দাঁড়াও, 1 নাম্বার তুমি দাঁড়াও, এরকম। আর আনঅর্ডার লিস্টে কি, যেটা কোনো সিরিয়াল নাম্বার নাই। অনেক ক্ষেত্রে আমরা বাজার লিস্ট করতে গেলে বাম পাশে স্টার স্টার দিয়ে লিখি, মানে কোনো 1, 2, 3 সিরিয়াল দরকার নাই, জাস্ট এই জিনিসগুলো আমার দরকার। সেটাকে আমরা বলি কি, আনঅর্ডার লিস্ট। এখন আমরা এই লিস্টগুলো HTML এ কিভাবে লিখবো, কিভাবে সাজাইতে পারি? তো প্রথমে আমাকে ট্যাগ লিখতে হবে, অর্ডার লিস্ট চাই না আনঅর্ডার লিস্ট চাইতেছি। আমি যদি অর্ডার লিস্ট চাই, অর্ডার লিস্টের ট্যাগের নাম হলো OL। OL মানে কি? অর্ডার অর্ডার লিস্ট। একটা শুরু করলাম, একটা এন্টার দিয়ে একটা শেষ করলাম। ওয়েল ট্যাগ শুরু করছি, ওয়েল ট্যাগ শেষ করছি, অর্ডার লিস্ট। এরপরে আমি যেটা লিখবো সেটা হলো লিস্ট গুলো লিখবো, আমি কি কি চাই বা কি কি দরকার। সাপোজ আমি এখানে লিস্ট লেখার জন্য যে ট্যাগ ব্যবহার করতে হয়, এলআই ট্যাগ ব্যবহার করতে হয়। এলআই তে মানে কি, লিস্ট। এলআই ট্যাগের ভিতরে যেমন দিলাম আমার মোবাইল দরকার, মোবাইল দরকার, একটা শেষ করলাম। এখানে আরো কিছু লিস্ট নিয়ে আসি, এলআই লিখলাম। আমার কম্পিউটার অথবা পিসি দরকার, এলআই। আমার কি দরকার, সাপোজ কপি দরকার সকালবেলা, এলআই। এখন বলেন তো আমি কয়টা লিখছি? 3টা লিস্ট লিখছি, বেশি কঠিন না কিন্তু। প্রথমে আসলে আমার লিস্টে কোন ধরনের হবে সেরকম একটা ট্যাগ লিখছি, অর্ডার লিস্ট হবে, এই জন্য ওয়েল শুরু শেষ করছি। তার ভিতরে কতগুলো লিস্ট হবে সেটা লিখছি, লিস্ট হবে এলআই আকারে লিখছি। এটাকে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমি রান করি, দেখেন তো কিছু। তো আমরা এখানে যদি দেখি, হ্যাঁ 1, 2, 3 একটা সিরিয়াল আসছে। এটাকে আমরা বলি কি বলেন তো? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কিভাবে করতে হয় দেখতে হয়। ওএল ট্যাগের মাধ্যমে যেটা শেষ হবে এবং মাঝখানে এলআই দিয়ে শুরু করতে হবে। যতগুলা লিস্ট হবে শুধু এলআই এর ভিতরে লিখতে হবে, এলআই ট্যাগের ভিতরে লিখলেই হবে এটা। তো এখন কথা হলো, আপনার হঠাৎ করে মনে হইতে পারে না যে আমি আসলে 1, 2, 3 চাইতেছি না, আমি এটা অন্যভাবে চাইতেছি, সাপোজ এবিসিডি আকারে থাকবে, তখন কি করার? জি স্যার। ওটা ব্রেক ইউজ করলাম,
এই ট্যাগ যতটুকু আছে এতটুকু কপি করি, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাট্রিবিউট মানে হলো কোন ট্যাগের বাই যে ডিফল্ট বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটাকে পরিবর্তন করার জন্য আমরা মেইনলি অ্যাট্রিবিউট ইউজ করি। যেমন এই যে লিখলাম আমি OL, এটার বাই ডিফল্ট বৈশিষ্ট্যটা কি 1 2 3 এইভাবে সিরিয়াল তৈরি করা। আমি এই সিরিয়ালটা পরিবর্তে অন্য কিছু করতে চাই, এই জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করব। তো অ্যাট্রিবিউট লেখার নিয়মটা কি? আমরা HTML ট্যাগ লেখার ক্ষেত্রেও তো আমি কিছু নিয়ম দেখছি না? ফরম্যাটটা কি? আচ্ছা, নিচের দিকে দেখি। অ্যাট্রিবিউট লেখার নিয়মটা হলো অ্যাট্রিবিউট নেম, সংক্ষেপে লিখলাম অ্যাট্রিবিউট নেম, তারপর কি করতে হয় একটা সমান চিহ্ন দিতে হয়, এরপরে একটা ডাবল কোটেশন দিতে হয়, এখানে যেটা লিখতে হয় অ্যাট্রিবিউট ভ্যালু, তারপরে ডাবল কোটেশনটা শেষ করতে হয়। আমি সংক্ষেপে যদি বুঝাইতে চাই দেখেন, অ্যাট্রিবিউট নেম দেব, সমান চিহ্ন দেব, ডাবল কোটেশন দেব, এদের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু দেব, এই হলো ফরম্যাট। দেখেন তো ফরম্যাটটা বুঝতে পারতেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। সমান চিহ্ন ডাবল কোটেশন, এই সমান চিহ্ন আগে এখানে লিখবো অ্যাট্রিবিউট নেম আর এখানে লিখবো কি অ্যাট্রিবিউট ভ্যালু। সাপোজ আমি অ্যাট্রিবিউট নেম যদি লিখি কালার, ভ্যালুতে দিলাম সাপোজ এতটুকু কি হিসেবে ধরবো অ্যাট্রিবিউট নেম, আর এই যে ভ্যালু মানে কি এটা, মানে কালার হবে ব্লু, এরকম কিছু লিখতে পারে। এল সিস্টেম, এইভাবে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আপনি কষ্ট করে মুখস্থ করার দরকার নাই, আপনি জাস্ট যদি ফরম্যাটটুকু মনে রাখেন তাহলে দেখবেন আপনার জন্য সবকিছু ইজি হয়ে যাচ্ছে। যাক, আমি এই ফরম্যাটটা ইউজ করব, ডাবল কোটেশন, হ্যাঁ, সমান চিহ্ন ডাবল কোটেশন। তো আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে বাই ডিফল্ট যে বৈশিষ্ট্য আছে সেটা চেঞ্জ করব। অ্যাট্রিবিউট কোথায় ইউজ করতে হয়? এই শুরু এবং শেষ ট্যাগ, তাই তো? এই ট্যাগের শুরুর ট্যাগের ভিতরে ট্যাগের যে নাম লিখছি তারপরে একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউটের নাম লিখব, সমান চিহ্ন ডাবল কোটেশন, ডাবল কোটেশনে ভ্যালু লিখতে হয়। এখন অ্যাট্রিবিউটের নাম হলো টাইপ। এরকম অনেক টাইপের অ্যাট্রিবিউট আছে যেটা আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আমরা বুঝে যাব। তা ওএল ট্যাগের একটা অ্যাট্রিবিউটের নাম কি? টাইপ, সমান চিহ্ন ডাবল কোটেশন, এটার মধ্যে দেব ভ্যালু। ভ্যালু মানে হলো আমি কোন টাইপের চাইতেছি, অর্ডার লিস্টটা আমি বড় হাতের দিলাম। এটাকে আমি যদি সেভ করি, আমি যদি এটাকে রান করি তাহলে দেখবেন এই ABC বড় হাতের। তার মানে আমার যে বাই ডিফল্ট বৈশিষ্ট্য ছিল সেটাকে আমি পরিবর্তন করতে পারছি। স্যার কোডটা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, কোডটা দেখাবো। বাই ডিফল্ট পরিবর্তন করতে পারছি কিনা? হ্যাঁ পারছি। সেটা কিসের মাধ্যমে? অ্যাট্রিবিউট ব্যবহার করে ইউজ করছি। দেখেন এখানে নরমালি লেখছি এতটুকু, যদি বুঝে থাকেন এতটুকু বুঝবেন, শুধুমাত্র অ্যাড করছি এতটুকু। এতটুকু মানে কি, যদি মানে ভাঙাই বলি, এই হলো অ্যাট্রিবিউট নেম আর এই হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা স্যার, আমি যদি এখানে এ না দিয়ে অন্য কোনো অ্যালফাবেট দিতাম তখন কি হতো? আচ্ছা, যখন আপনার মনের ভিতরে কোনো কিছু আসে তখন আপনি নিজে নিজে দিয়ে প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কি আসে। আচ্ছা ঠিক আছে, বলছেন যখন, তখন দিয়ে দেখি যে এই টাইপের কত ধরনের ভ্যালু হইতে পারে। সাপোজ এখানে দিলাম এ, ছোট হাতের এ দিলাম। আমাদের হাত আছে আবার না, বড় হাত ছোট হাত। আচ্ছা, বোঝার জন্য মানে ছোটবেলায় শিখাইতাম যে বড় হাতের এ, ছোট হাতের এ। আচ্ছা দেখেন তো এখানে কি হয়েছে, বড় হাত ছোট হাত। স্যার যদি বি দেই তাহলে কি BCD, বি থেকে শুরু হবে, ডি তে গিয়ে শেষ হবে? দেন দিয়ে দেখেন, আপনার মনের ভিতরে যদি আসে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। কি দিয়ে দিলাম, না, এরকম এখানে তো কিছু আসছে কিনা? হচ্ছে না স্যার, হচ্ছে না স্যার। হ্যাঁ, হচ্ছে না। বি বলতে টাইপ কিছু নাই, টাইপের একটা নিয়ম আছে যে টাইপের ভ্যালু কি কি হইতে পারে। আচ্ছা কি কি হইতে পারে সেটা শেষ করি। আমরা অলরেডি কয়েকটা দেখছি।
আচ্ছা, ব্রেক দিলাম। টাইপ এ, তাই তো? টাইপ অন লিখি, অন। অন দিলে কি হয়? অন দিলে কি হয় বুঝতে পারছেন? এই যে অন দিছি, এখানে কিন্তু অন না দেওয়ার কারণও কিন্তু এই অন চলে আসছে। শুরুতে কি অন দিছিলাম আমরা? এখানে অন দিছিলাম? বাই দিইনি, কারণ বাই ডিফল্ট অন বাই থাকে। ডিফল্ট। জি জি, বাই ডিফল্ট অন থাকে। আচ্ছা, তার মানে আর কি কি থাকে একটু দিয়ে দিয়ে করে দেখি। অনের পরিবর্তে আমি যেটা করতে পারি, রোমান সংখ্যা ইউজ করতে পারি। রোমান সংখ্যা। কিবোর্ডে তো রোমান সংখ্যা নাই, তবে এখানে হ্যাঁ লেখার সিস্টেম আছে আই। এই আবার বড় হাত ছোট হাত, বড় হাতের আই যদি দেই তাহলে কি হবে? আমি যদি কিন্তু ছোট হাতের আয় দিতে হবে বোধহয়, এই যে বড় রোমান, হাতের আয়। হ্যাঁ রোমানের ভিতরে আবার বড় ছোট হাত। আবার ছোট হাতের যদি রোমান দেখতে চাই তাহলে আমরা কি করতে পারবো? এগুলো কেন করতেছি, সোর্স কোড গুলো দিয়ে দেবে, এই জন্য আমি বারবার মুছে না লিখে আপনাকে আলাদা ফাইল তৈরি করে দিচ্ছি, মানে আলাদা কপি করে করে দিচ্ছি, যাতে আপনাদের পরবর্তীতে সাহায্য হয়। এখানে ছোট হাতের একটা আই দিলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন কিরকম শো করছে। এই হলো, যদি আমি বলি অর্ডার লিস্টের টাইপ কত ধরনের হয়, টাইপগুলো এত ধরনের হয়। এখন আপনাদের যদি মনে হইতে পারে যে 50 থেকে শুরু করব, 20 থেকে শুরু করব, সেটাও করা যায়। সেটা আমরা আস্তে আস্তে সামনের দিকে যখন আগাবো তখন দেখবো। আপাতত এতটুকু বুঝেন যে আমরা চাইলে এই বাই ডিফল্ট যে সিরিয়াল নাম্বারটা সেটা অ্যাট্রিবিউট ব্যবহার করে চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের যে অর্ডার লিস্ট আছে সেটার যে টাইপ গুলো আছে, টাইপ কত ধরনের টাইপ আছে, প্রথম হলো অন, তারপরে আছে কি বড় হাতের এ, ছোট হাতের এ, তারপরে বড় হাতের আই, আই, ছোট হাতের আই। এতটুকু মনে রাখলেই হবে, বোঝার জন্য লিখছি। এগুলো কিন্তু পুরো কোনো ট্যাগিং মানে কোনো কোড না। আচ্ছা স্যার, এখানে সার্কেল কি রাউন্ড এগুলো হলো। কমেন্ট করে কি স্যার কিছু কিছু রাখা যায়? মানে রাখা যায়, রান হবে না কিন্তু কমেন্ট হ্যাঁ রাখা যায়। কিভাবে রাখা যায়? দেখবো আস্তে আস্তে, অসুবিধা নেই, সবই দেখাবো। আচ্ছা আর সার্কেল, সার্কেল তো অর্ডার লিস্টে সার্কেল নাই, অর্ডার লিস্টের টাইপ হইলে এই কয়টা। আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, তো এই কয়টা একটু মনে রাখেন, দরকার পড়লে আপনারা নোট করে রাখতে পারেন। অর্ডার লিস্টের টাইপ হলো এই কয়টা। তো এতটুকু যদি আপনারা বুঝেন তাহলে আমরা পরের ইসে যাব। জি স্যার, বুঝতে পারছি। অসুবিধা আছে কারো? শুধুমাত্র টাইপস দিয়ে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন যেটা করতে পারি, অর্ডার লিস্ট শেষ আমাদের, এখানে একটা এইচ আর ব্যবহার করতে পারি। এইচ আর মানে কি সেটা আপনারা জানেন। এইচ আর মানে কি? এইচ আর মানে হলো এই যে একটা দাগ। আচ্ছা, এইচ আর এর পরে আমরা শুরু করি। আচ্ছা, উপরে যতটুকু ইউজ করছিলাম এটাই ইউজ করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে পার্থক্যটা কি অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টে। আমি অতটুকু কপি করে নিয়ে আসলাম। এখানে আছে কি ওএল, ওএল মানে অর্ডার লিস্ট। এইখানে ওএল এর পরিবর্তে আমি যদি ইউএল লিখতে পারি, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। দোনোটা লিস্ট একই জিনিস, একই ট্যাগ দিয়ে, মানে এলআই এলআই থাকবে। শুধুমাত্র ওএল এর পরিবর্তে কি হবে ইউএল। ইউএল যদি আমরা লিখি এবং সেটাকে আমরা যদি রান করি ব্রাউজারে, তাহলে দেখবেন এই যে হুম, এখন কিন্তু কোনো সিরিয়াল নাম্বার নাই, good. একটা মানে চিহ্ন দেওয়া আছে এরকম, বা কিছু একটা সিম্বল এরকম। তো পার্থক্য কি? ওএল আর ইউএল আর কোনো পার্থক্য নাই, কিন্তু একই ফরম্যাট, একই ডিজাইন, একই সিস্টেম। শুধুমাত্র পার্থক্য ও এর পরিবর্তে কি হবে ইউ হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এটা এটা কি চেঞ্জ করা যায় না? আর কিছু নাই? একটু আগে তো আমরা টাইপ দেখছি অনেক কিছু, তাহলে ইউএল এর কি টাইপ নাই? হ্যাঁ, ইউএল এর টাইপ চাইলে আমরা দেখতে পারি। তারপর ইউএল এর টাইপ গুলো দেখি আমরা কি কি টাইপ আছে।
মানে বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য কি ব্যবহার করি বলেন তো? অ্যাট্রিবিউট। বাই ডিফল্ট অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? 5 ট্যাগের ভিতরে লিখবো টাইপ, তাই তো? টাইপ সমান সমান তারপরে ডাবল কোটেশন, এই ফরম্যাটটা মনে রাখবেন। এটার ভিতরে কি লিখবো? ভ্যালু লিখবো, তাই তো? সাপোজ লিখলাম ডিআইএসসি, এটার মানে কি বুঝেন? মানে কি বুঝতে পারতেছেন? এটার মানে কি দেখেন তো, মানে কি? চেঞ্জ আছে কোনো? স্যার দিস মানে স্যার পয়েন্টগুলো কোন বুলেট আকারে আসছে। হ্যাঁ, বুলেট আকারে আসছে, মানে বাই ডিফল্ট থাকে এটা দিস, বাই ডিফল্ট এটা দিল যেটা থাকবে, না দিলে এরকম থাকবে। আচ্ছা, আরো কিছু পরিবর্তন করি। আর কি কি আছে? সার্কেল আছে, তারপরে আছে স্কোয়ার আছে। ইউজ করে দেখি। সার্কেল বলতে কি বোঝায় বলেন তো? আপনি যেটা বুঝেন সেটাই বলেন। সার্কেল মানে কি? গোল। বৃত্ত। হ্যাঁ, বৃত্ত, রাইট। রান করি, দেখেন এই যে গোলের মতো গোল, বৃত্ত, বৃত্ত আসছে, সার্কেল। তারপরে স্কোয়ার কি জিনিস সেটাও দেখি। স্কোয়ার, স্কোয়ার মানে কি হতে পারে বলেন তো? এই যে। আচ্ছা, ওকে, আমরা স্কোয়ার জিনিসটা বুঝতে পারছি। আর কিছু আছে কিনা? আর কিছু আছে? আচ্ছা, বুলেট পয়েন্ট গুলো যদি উঠাই দিতে চাই তাহলে কিছু লেখা যায় কিনা? কি সিস্টেম আছে বলেন তো? বুলেট পয়েন্ট গুলো উঠাই দেওয়ার সিস্টেম কি? আমি চাইতেছি এখানে কোনো ধরনের ই থাকবে না, এরকম জানা আছে কারো? স্যার সাধারণত লিঙ্কটা স্যার উঠে দিলে স্যার হবে লিংক না তো এখানে। না স্যার, এলআই স্যার, এলআই স্যার, হ্যাঁ, এলআই, এলআই কি করব? এলআইটা স্যার যদি স্যার উঠে দেওয়া হয় স্যার, তাহলে স্যার হতে পারে স্যার। এলআইটা বাদ দিয়ে দেব? স্যার ডবল কোটেশনের ভিতর ব্ল্যাঙ্ক রাখলে কি হবে? মানে আমি না ওখানে নান লিখে দিলে হবে না? টাইপ নান। এলআই, একটা হ্যাশ রেখে দেব, এলআই, শুধু হ্যাশ রেখে দেব। এলআই যদি উঠাই দিই তাহলে তো আর লিস্টই থাকলো না। এলআই তো লাগবে। স্যার হ্যাঁ, টাইপ, হ্যাঁ, স্যার ইউএল এর ভিতরে স্যার টাইপ যদি নান লিখি তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার, টাইপের ভিতরে নাম লিখতে হবে স্যার। নান যদি লিখি তার মানে নাই, তুমি নাই হয়ে যাও। হ্যাঁ স্যার, জি স্যার। এখন রিলোড দিই, দেখেন নাই। তো এই কয়টাই মেনলি। তো কয়টা পাইছি আমরা বলেন তো? আমরা যেটা পাইছি দিস, এটা হলো বাই ডিফল্ট থাকে। তারপর পাইছি সার্কেল, স্কোয়ার, একটা পাইছি নান। তো আনঅর্ডার লিস্টের টাইপ কয়টা? স্যার এই চারটাই চারটা, হ্যাঁ। নাকি আরো আছে? না, আর নাই, চারটাই। এখন আপনার কাছে মনে হইতে পারে আরে আমি তো অন্য ওয়েবসাইটে দেখছি এখানে তো অ্যাঙ্গেল দেওয়া আছে, আবার একটা ছবির মতো দেওয়া আছে, বিভিন্ন কিছু। ওইগুলো ফন্ট অসাম দিয়ে সিএসএস দিয়ে ফিক্স করা হয়, এটা অন্যভাবে, এটা অন্য কাজ। বাট এইচটিএমএল এর যেটা, সেটা ডিজাইনের পার্ট। এইচটিএমএল এ যতটুকু পারা যায় অতটুকুই আমরা যদি হিসেব করি আনঅর্ডার লিস্টের, এই হলো এই চারটাই। এখন আপনার কাছে মনে হইতে পারে এই মোবাইলের আগে একটা মোবাইলের ছবি থাকবে, এই পিসির আগে একটা কম্পিউটার ছবি থাকবে, কপির আগে এখানে একটা কাপে কপি দেওয়া থাকবে, এরকম। সেক্ষেত্রে আপনি তো ইমেজ আকারে নিয়ে আসতে পারবেন, ইমেজটা সিএসএস দিয়ে ফিক্স করতে পারবেন যে মোবাইলে আগে যেন বসে, এখানে কম্পিউটার ছবি, সেটা আলাদা বিষয়। দেখ, সেটা আমরা শিখবো আস্তে আস্তে।